আচ্ছা, একটু ভাবো তো যে একটা জমিতে কৃষকের একটি জমিতে প্রচুর ফসল উৎপন্ন হতো এবং বহু বছর ধরে সমানভাবে ফসল দিয়ে আসতো সেই জমি, এবং সেই জমির মধ্যে এতই উর্বরতা ছিল যে কৃষক সেই জমি থেকে ফসল উৎপন্ন করে স্যাটিসফাই বা সন্তুষ্ট ছিলেন। কিন্তু হঠাৎ করে এক বছর এমন হলো যে যে সেই জমিতে উর্বরতা কমে গেল, সেই জমিতে ফসল উৎপন্ন হওয়া কমে গেল, বা সেই জমিতে ফসল আর তেমনটা হচ্ছে না যেমনটা হওয়ার কথা। তাহলে কি অবস্থা হবে সেই কৃষকের? বা সমস্ত চাষের জমি যদি এই অবস্থা হয়ে যায়, তাহলে দেশের কি অর্থনীতিতে ক্ষতি পড়বে বা দেশের কি ক্ষতি হবে? সমস্ত জীবরা খাদ্যশস্য কোথায় পাবে? তাহলে প্রশ্ন হচ্ছে যে এই মাটির উর্বরতা গেল কোথায়? মাটিতে যে উর্বরতা ছিল, প্রচুর পরিমাণে উর্বরতা ছিল, সেই উর্বরতা গেল কোথায়? এর সমস্ত কিছুর কারণ কিন্তু হচ্ছে মৃত্তিকা ক্ষয়। আজকের ক্লাসের টপিক হচ্ছে মৃত্তিকা ক্ষয়, অর্থাৎ মাটির ক্ষয়। সাধারণত মাটির 7টি কারণে ক্ষয় হয়, সেটাই আমরা আজকে বিস্তারিত এই ক্লাসে পড়ব। এর পূর্বের ক্লাসে বা এর গত ক্লাসে আমরা পড়েছি ভারতীয় মৃত্তিকা সম্বন্ধে, যে ভারতীয় মৃত্তিকার মোট 8টি প্রকারভেদ, এবং সেই 8টি প্রকারভেদ আমরা বিস্তারিত খুব অল্প সময়ে শিখেছিলাম বিস্তারিতভাবে। এই ক্লাসে আজকে আমরা পড়ব মৃত্তিকা ক্ষয়ের কারণ, এবং এই মৃত্তিকা ক্ষয়ের কারণের ফলে এই যে এগ্রিকালচার রিলেটেড যে কোনো কোশ্চেন, যে উর্বরতা কেন হচ্ছে না, ফার্টাইল ল্যান্ডের যে সমস্যা, এগুলো কি কি সমস্যা, যে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ক্লাসে পেয়ে যাবে যদি ক্লাস মনস্থির বা ধীর গতি এবং ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ক্লাসে কভার করতে পারবে। তাহলে আজকের ক্লাস হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণ। দেখো, মৃত্তিকা ক্ষয়ের কারণ কি হচ্ছে, যে সব কারণে মাটির উপরের উর্বরতার ভাব বা উর্বরতার যে আলগা ভাগটি, সেটি আস্তে আস্তে সরে যায়, খসে যায় মাটি থেকে, সেটা কি বলে মৃত্তিকা ক্ষয়। এবং জমির উর্বরতা কমে যায়। কেন জমির উর্বরতা কমে? যে জমির উপরিভাগ যেটা, যদি আমরা এটাকে দেখি যে এটা হলো ভূমি পৃষ্ঠ, পৃথিবী পৃষ্ঠ এটা, ঠিক আছে? পৃথিবীর পৃষ্ঠ, এই লেয়ারটাতে উর্বরতা থাকে, বেশি গভীরে উর্বরতা থাকে না, এই লেয়ারটাতে উর্বরতা থাকে। তো এই জায়গাটা হচ্ছে কি আলগা, ফাঁপা জাতীয় আলগা। এখানে বীজ পড়ে এবং বীজ কি করে জার্মিনেট হওয়ার জন্য বা অঙ্কুরোধ হওয়ার জন্য কি করে, মাটি থেকে জল সংগ্রহ করে, সূর্যের আলো আসে, বাতাস থেকে হিট সংগ্রহ করে নিয়ে সেখান থেকে জার্মিনেট হয় বা অঙ্কুরোধ হয়। এক পাতা দু পাতা হয়ে আস্তে 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 চারা গাছ হয় এবং আস্তে আস্তে বড় গাছ রূপ ধারণ করে। এইভাবে চাষাবাদ হয় বা এইভাবে ফসল হয়। কিন্তু যদি এই উপরের ভাগটা, এই অংশটা মাটির নষ্ট হয়ে যায়, ধুয়ে চলে যায়, এবং উর্বরতা বিন্দু পরিমাণ মাটিতে না থাকে, তাহলে কি ফসল ভালো হবে? কখনোই হবে না। তো কেন, এই কারণটা আমরা আজকে জানবো। প্রথমত হচ্ছে কি, যে মৃত্তিকা ক্ষয় কি? মৃত্তিকা ক্ষয় কি? যে প্রক্রিয়ার জল, বায়ু বা অন্যান্য কারণে মাটির উর্বর উপরিভাগ সরে যায়, তাকে মৃত্তিকা ক্ষয় বলে। তবে কি বলে? মৃত্তিকা ক্ষয়। কারণ কি? কারণ হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণ প্রধানত 7টি। কয়টি? 7টি। মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ হচ্ছে কি, 1 নম্বর কারণ হচ্ছে জল দ্বারা ক্ষয়। জল দ্বারা ক্ষয় কি? যে অতিবৃষ্টি হলে মাটির উপরিভাগের অংশ ধুয়ে যায়। আচ্ছা, বৃষ্টির জল যখন পড়ে, আছড়ে পড়ে মাটির উপরে, তো যখনই জল আছড়ে পড়লো, তো উপরের যে উর্বরতার ভাব বা মাটির উপরের ভাগটা ক্ষয় হলো। এবং অতিরিক্ত যদি বৃষ্টি হয়, অনবরত বৃষ্টি হয়, তাহলে মাটির উপরের উর্বর ভাগটি বা উপরের ভাগটি ক্ষয় হয়ে ধুয়ে চলে যায়। এবং আরেকটি কারণ বলছে, নদীর প্রবল স্রোতেও মাটি ক্ষয় হয়। নদী যখন বয়ে যায়, নদী যখন বয়ে যায়, তখন নদীর 3টি কাজ হয়। কয়টি কাজ? 3টি। একটা হচ্ছে ক্ষয় করা, একটা হচ্ছে বহন করে নিয়ে যাওয়া, এবং আরেকটি হচ্ছে সঞ্চয় করা। এর ফলেও বা নদীর স্রোতের ফলেও ভূমি ক্ষয় হয়। 2 নম্বর বলছি কি, বায়ু দ্বারা ক্ষয়। বায়ু দ্বারা ক্ষয় কি? যে মরুভূমি ও শুষ্ক অঞ্চলে প্রবল বাতাস মাটির শুষ্ক কণা উড়িয়ে নিয়ে যায়। যেমন রাজস্থানের পাহাড়ে থর মরুভূমিতে কি হয়, মাটির পরিবর্তে সেখানে বালির পরিমাণ বেশি, এবং সেই বালি যখন অতিরিক্ত ঝড় হয় বা অতিরিক্ত বায়ু বয়, তখন বালির কণা এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে চলে যায়, যার ফলে কিন্তু মাটি ক্ষয় হয়। একদিকে ক্ষয় হয়ে অন্যদিকে নতুন রূপ ধারণ করে মাটি, ঠিক আছে, বায়ুর কারণে। তারপরে 3 নম্বর বলছে কি, বন উজাড়। আমরা জানি
যে গাছ কি হচ্ছে, গাছ তো প্রকৃতিকে উপকার দিচ্ছেই, প্রকৃতির খাদ্য জোগাড় করছে, উপরন্তু গাছ কি হচ্ছে আমাদের অক্সিজেন দিচ্ছে, আবার আমাদের মাটিকে সংরক্ষণ করে রাখছে কিভাবে, জলাশয়ের আশেপাশে যেসব গাছ থাকে সেই সব গাছ কি করে শিকড়দের সাহায্যে মাটিকে আঁকড়ে কামড়ে ধরে থাকে, যার ফলে কি হয় মাটি বয়ে যায় না বা মাটি রোধ হয়। কিন্তু যদি আমরা এই বন উজাড়, অতিরিক্ত বন উজাড় করে দেওয়ার কারণে কিন্তু মাটির ক্ষয় বেড়ে যাচ্ছে। কিভাবে, গাছ কেটে ফেললে শিকড় মাটিকে ধরে রাখতে পারে না। গাছ যদি আমরা কেটে ফেলে দিলাম তাহলে সেই গাছের মধ্যে ফটোসিনথেসিস হলো না, খাদ্য উৎপন্ন হলো না, এবং সেই খাদ্যের যে গ্লুকোজ তৈরি করে গাছ সেটা শিকড়ে পেল না। আস্তে আস্তে কি করে শিকড়ও শুকিয়ে যায় এবং মাটিকে যে কামড়ে ধরেছিল সেটা ছেড়ে দেয়। তারপরে কি হচ্ছে, ফলে সহজে মাটি ক্ষয় হয় বা মাটি ক্ষয় বৃদ্ধি পায়। তারপরে ৪ নম্বর পড়ছে কি অতিচরণ। অতিচরণ বলতে যে অতিরিক্ত গবাদি পশু চড়ালে ঘাস নষ্ট হয়ে যায় এবং মাটি উন্মুক্ত হয়ে ক্ষয় বৃদ্ধি পায়। অতিরিক্ত ঘাস চড়ছে গরু, তাহলে কি হচ্ছে, গরু যে ঘাস খাচ্ছে গবাদি পশু, সেই ঘাসটা যখন ছিঁড়ছে তো একটা প্রেসার আসছে এবং এই প্রেসারের মধ্যে কি হচ্ছে মাটি ঘাসটাকে শিকড়টাকে ছেড়ে দিচ্ছে, মাটিটা উল্পা হয়ে যাচ্ছে বা উন্মুক্ত হয়ে যাচ্ছে, যার ফলে বৃষ্টির জল পড়লেই সেখান থেকে আবার মাটি ক্ষয় বৃদ্ধি বেড়ে যাচ্ছে। ৫ নম্বর বলছি কি ভুল কৃষি পদ্ধতি। কৃষক চাষাবাদ করেন, চাষাবাদ করে খাদ্য জোগাড় করে সমাজের জন্য, কিন্তু সেই কৃষকের যদি ভুল চাষ হয়, কেমন ভুল, যে একই জমিতে বারবার একই ফসল চাষ, এটা একটা ভুল পদ্ধতি না। জমিতে অল্টারনেটিভ ফসল চাষ করতে হবে। কি, এবছর এটা তো সামনের বছর অন্য কোনো ফসল, এটা হচ্ছে কি ফার্মিং রুলস। কি বলছে যে ঢালু জমিতে সঠিক নিয়ম না মেনে চাষ করলে পরে মাটির ক্ষয় হবে। ঢালু জায়গা রয়েছে তো সঠিক নিয়ম মানতে হবে, যে বাঁধ তৈরি করতে হবে, ছোট ছোট জমি টুকরো করতে হবে। এগুলো হচ্ছে কি ঢালু জমির জন্য নিয়ম, এটা যদি কৃষক না মানে তাহলে কিন্তু ভূমি ক্ষয় বেড়ে যাবে। এবার ভুল কৃষি কিভাবে, যে একই জমিতে অল্টারনেটিভ ফসল চাষ না করে একই ফসল বছরের পর বছর রোটেট হতেই থাকে সেম ফসল, যার ফলে কিন্তু জমির উর্বরতা কমে যায় এবং জমির উপরের ভাগ উন্মুক্ত হয় এবং সে কারণেও কিন্তু ভূমির ক্ষয় বা মৃত্তিকা ক্ষয়ের বৃদ্ধি পায়। তারপরে ৬ নম্বর বলছে কি খনি ও নির্মাণ কাজ। খনি ও নির্মাণ কাজ কি বলছে, রাস্তা, বাড়ি, খনি ইত্যাদির জন্য মাটি খুঁড়লে ক্ষয় বৃদ্ধি পায়। যখনই আমরা একটা স্থানে মাটি খুঁড়লাম তো আশেপাশের মাটি কি হলো, উন্মুক্ত হয়ে গেল। এবার যখনই সেখানে হালকা প্রেসার বা চাপ পড়লো তো সেই উন্মুক্ত মাটি স্থান ত্যাগ করে অন্যত্রে চলে যায়। এর ফলে কিন্তু মৃত্তিকা ক্ষয়ের মাত্রা বেড়ে যাচ্ছে। তারপর ৭ নম্বর হচ্ছে কি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ফলে কিন্তু ভূমিক্ষয় হচ্ছে। যেমনটা বললাম যে যখন জল বয়ে যায় ৩টি কাজ করে। একটা হচ্ছে কি ক্ষয়, একটা বহন এবং একটা অন্য জায়গায় গিয়ে সঞ্চয়। কি ক্ষয় করে, সামনে যা কিছু পায়। জলের যখন স্রোতের বেগ থাকে তখন জলের সামনে যা কিছু থাকে সবকিছু জল ক্ষয় করে নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। সেটাকে বলে বহন করা। প্রথমে ক্ষয় করলো তারপরে বহন করে আবার কোনো এক জায়গাতে গিয়ে সেটাকে সঞ্চয় করে। তাই বলছে কি জলের কাজ বা নদীর কাজ বা স্রোতের কাজ ৩টি, ক্ষয় করা, বহন করা এবং সঞ্চয় করা। কি হচ্ছে যে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে কি হচ্ছে, যে বন্যা, ভূমিধস বা ঘূর্ণিঝড়ের মাধ্যমে কিন্তু ভূমি ক্ষয় বা মৃত্তিকা ক্ষয়ের মাত্রা বেড়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের যদি এই ৭টি নাম মনে না রাখতে পারো এবং সহজে মনে রাখতে চাও তাহলে ট্রিক হচ্ছে কি জল, বায়ু, বন, চারণ, কৃষি, খনি, বন্যা। এই শর্ট ফর্মটি লিখে রাখো তাহলে সহজে এই ৭টি কারণ তোমাদের আয়ত্তে থাকবে। কি, প্রথমটা হচ্ছে জল, বায়ু, বন, চারণ, কৃষি, খনি, বন্যা। এই ৭টি নাম আমরা সহজেই মনে রাখতে পারবো। এবং এই যে আলোচনা তোমরা শুনলে এটা হচ্ছে সম্পূর্ণ আলোচনা মৃত্তিকা ক্ষয়ের কারণ, এবং এই ৭টি কারণেই বা এই ৭টি কারণের জন্যই মৃত্তিকা ক্ষয় হচ্ছে, মাটির ক্ষয় হচ্ছে এবং মাটির উপরের ভাগের যে উর্বর অংশ সেটা এক স্থান থেকে অন্যত্রে চলে যাচ্ছে, যার ফলে কৃষকের জমিতে ফসলের মাত্রা কমে যাচ্ছে, ফসল উৎপাদনের মাত্রা কমে যাচ্ছে এবং জমির উর্বরতা নষ্ট হয়ে যাওয়া এবং জমি ক্ষয় হওয়া বা মৃত্তিকা ক্ষয় হওয়ার কারণ হচ্ছে এই ৭টি, যে ৭টি আমরা জানলাম। তোমরা এখান থেকে আশা করি সমস্ত মাটি ক্ষয় সম্বন্ধে সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে। শুধু ক্লাসটিকে ধৈর্য ধরে দেখো এবং নোট তৈরি করো।